নেতানিয়াহু মনে করছে যে তার যে ওয়ার প্রত্যেকটা যুদ্ধের একটা লক্ষ্য থাকে, এই লক্ষ্যগুলি তারা অ্যাচিভ করেছে, কিন্তু অনিবার্যভাবে ইরানকে কিন্তু এই যুদ্ধে জোর করে টেনে আনা হয়েছে। ইরানের সামনে কিন্তু খুব একটা অপশন খোলা নাই, ইরানের অস্তিত্বের সংকটের ব্যাপার দাঁড়িয়েছে। যুদ্ধের ব্যাপারটা এমন যে যাই কথা বলুক না কেন সরাসরি প্রত্যক্ষভাবে কোনো দেশই পাশে এসে দাঁড়ায় না, এটাই বাস্তবতা। এখানে তার স্বার্থটাকে আগে বিবেচনা করবে। তো আমরা এখানে যেটা দেখলাম যে এই যুদ্ধটা কিন্তু বহুমাত্রিক, এটার যেমন ধর্মীয় একটা দিক আছে, এটার একটা সামরিক দিক আছে, এটার বাণিজ্যিক দিক আছে, এটা বৈশ্বিক একটা দিক আছে, অনেক মাত্রা, মাল্টি ডাইমেনশনাল একটা যুদ্ধ। আপনি যদি মধ্যপ্রাচ্যের যে আরব ইসরায়েল ওয়ারগুলি দেখেন, এটা কিন্তু আপনার যে 4টা যুদ্ধ হয়েছে, 48-এ, 56-তে, 67-তে এবং 73-এ, এই সব যুদ্ধগুলো কিন্তু হচ্ছে সুন্নি বিশ্বের সাথে, সুন্নি এবং ইসরায়েল, রাইট? আরব বিশ্বে 85%, 85% হচ্ছে গিয়ে সুন্নি এবং 15% হচ্ছে শিয়া। এই 4টা যুদ্ধ যখন ক্রমাগত হলো, প্রত্যেকটা যুদ্ধে কিন্তু আরব কান্ট্রিগুলো জিতছিল, মানে জয়লাভ করছিল। ইজিপ্ট, তারপরে জর্ডান, সিরিয়া, এরা তো একসাথে লঞ্চ করেছিল, কিন্তু প্রত্যেকটা যুদ্ধে ফাইনালি ইউএস এয়ারফোর্স সরাসরি প্রত্যক্ষভাবে যোগদান করে পুরো যুদ্ধের গতিপথ ফিরিয়ে নিয়েছে। সো 1973 সালে ইয়াম কিপুর ওয়ার, যেটা আমরা মানে যেটাকে বলা হয়, এখানে কিন্তু ক্যাম্প ডেভিডে সুন্নি স্টেট যারা, তারা কিন্তু মোটামুটি একটা সেফ কনক্লুশনে আসলো যে কোনোদিনই ইসরায়েলের সাথে যুদ্ধে জয়লাভ করা যাবে না, কেননা ইউএসএ তাদের সাথে সরাসরি যোগদান করবে। এবং ক্যাম্প ডেভিডে তখন মানে এটাকে বিট্রায়াল বলা হলো, মানে এটা বিশ্বাসঘাতকতা করা হলো। এর মধ্যে দেখেন আপনি 73 থেকে 79 পর্যন্ত একটা ট্রানজিশনাল পিরিয়ড গেছে। এই সময়ে কিন্তু কোনো ইসরায়েল বা আরব কান্ট্রির সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। 79-এ খোমেনি আসার পরে এই যে নেতৃত্ব বা এই যে ধর্মযুদ্ধ যদি আমি বলি ইসরায়েল এবং মুসলিমদের মধ্যে, এটা কিন্তু আসলে শিয়া নেতৃত্বে। তখন থেকে কিন্তু ইরান টেক ওভার করলো, মানে 80s-এর বিগিনিং, 80s-এর শুরু থেকে। ইসরায়েল এতদিন যেভাবে করেছে, ওখানে লেবাননে হিজবুল্লাহকে দিয়ে, ইয়েমেনে হুতিদেরকে দিয়ে, ইভেন সিরিয়াতে বাশার আল আসাদ ছিল আলাইট, তারাও কিন্তু শিয়া। সো এইসব দেশ বা এইসব সংগঠনকে দিয়ে প্রক্সি ওয়ার করেছে। তো এইবার যে যুদ্ধ, এইবার তো মানে 2023-এ যে আপনার যুদ্ধটা হলো, এই স্পেলে কিন্তু ইসরায়েলের 4টা লক্ষ্য ছিল এই যুদ্ধটা শুরু করার। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে তাদের যে জিম্মি, যাদেরকে মানে হামাস যাদেরকে আটকে রেখেছিল, তাদের উদ্ধার করা। দ্বিতীয়ত হলো ইসরায়েল বিরোধী যে সংগঠনগুলি আছে, হিজবুল্লাহ থেকে শুরু করে, হুতি থেকে শুরু করে, এদেরকে ধ্বংস করা। তৃতীয়ত হলো ইরানের পারমাণবিক সাইট আক্রমণ করা। এবং চতুর্থটা খুবই ইম্পর্টেন্ট, ইউএসএকে যুদ্ধে সম্পৃক্ত করা। এবং খেয়াল করে দেখেন, আজকে কিন্তু নেতানিয়াহু বলছে তারা আর যুদ্ধ চাচ্ছে না। কারণ কি, তাদের যে ফাইনাল এবং আলটিমেট অবজেক্টিভ ইউএসএকে সম্পৃক্ত করা, এটা তারা করতে পেরেছে। সো এখন নেতানিয়াহু মনে করছে যে তার যে ওয়ার প্রত্যেকটা যুদ্ধের একটা লক্ষ্য থাকে, এই লক্ষ্যগুলি তারা অ্যাচিভ করেছে, কিন্তু অনিবার্যভাবে ইরানকে কিন্তু এই যুদ্ধে জোর করে টেনে আনা হয়েছে। ইরানের সামনে কিন্তু খুব একটা অপশন খোলা নাই, ইরানের অস্তিত্বের সংকটের ব্যাপার দাঁড়িয়েছে। এখন ইরান, আমার ধারণা, ইরানে কিন্তু বায়োলজিক্যাল ওয়েপন আছে। ইরান তো বলছে তারা আসলে শেষ করবে এই যুদ্ধ। হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্যাপারটা তাই। এবং ইরানের পাশে কেউ কিন্তু নাই, নান, নোবডি, কোনো আরব রাষ্ট্র নয়। আরব রাষ্ট্ররা এখন যেটা নিয়ে শঙ্কিত, সেটা হচ্ছে তাদের বাণিজ্য নিয়ে। কাতারের মতো দেশ $100 বিলিয়ন এলএনজি রপ্তানি করে, এবং হরমুজ ইজ এমন একটা ফ্ল্যাশ পয়েন্ট পুরা পৃথিবীর মধ্যে, যে এখানে প্রত্যেকটা আরব রাষ্ট্র শুধু না, ইভেন এশিয়ার দেশ সবচেয়ে বড়, মানে এই যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু চীন। সো এখন সর্বদিক থেকে ইরানেরকে যেভাবে চেপে ধরা হয়েছে, ইরানের যদি লক্ষ্য হয় তার পারমাণবিক সাইট, এটা কি পারলো ধ্বংস করতে? পারলো না কিন্তু। এবং কেন ইউএসএ বাধ্য হলো এই যুদ্ধে জয়েন করতে? এর কারণ হচ্ছে আইপ্যাক নিশ্চয়ই জানেন, যে ইসরায়েলি আমেরিকান যে পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, এটা হচ্ছে জিউস লবি। হ্যাঁ, এরা কিন্তু বিলিয়ন ডলার খরচ করে ইউএসএর ইলেকশনে। সো আমেরিকা কোনোদিনে আইপ্যাকের বাইরে যেতে পারবে না। প্রত্যেক সেনেটর, প্রত্যেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার ক্যাপিটাল হিলে গিয়ে আপনার বাইবেলের উপর হাত রেখে শপথ করতে হয় যে আমি কোনোদিনই ইসরায়েলের ইন্টারেস্টে যাব না।